গহীন অরণ্যের বুক চিরে আরফান আয়াতকে পাজাকোল করে নিয়ে এসে গাড়ির সামনে দাঁড় করালো। গাড়ির হেডলাইটের প্রখর সাদা আলোয় অন্ধকার জায়গাটা মুহূর্তেই আলোকিত হয়ে উঠল। আরফান খুব সাবধানে আয়াতকে গাড়ির সামনের সিটে বসিয়ে দিয়ে তার পা দুটো বাইরের দিকে ঝুলিয়ে দিল। এরপর গাড়ির ভেতর থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে এনে ঠিক আয়াতের পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। আয়াত নিষ্পলক চোখে আরভানের দিকে তাকিয়ে আছে। এই মানুষটার প্রতি ভাঁজে ভাঁজে আজ এক রহস্যময় শীতলতা। আরভান আয়াতের ক্ষতবিক্ষত পায়ের দিকে তাকিয়ে খুব নিরাসক্ত গলায় বলল, আমি ভেবেছিলাম তুমি বাংলাদেশে যাওয়ার জন্য হয়তো শাহরিয়ারের সাথে স্বেচ্ছায় চলে যাবে, কারণ তোমার কাছে তো আমিই সবচেয়ে বড় ভিলেন, তাই না? কিন্তু তুমি তো দেখছি বড্ড ভীতু। তাকে দেখেই যান হাতে নিয়ে উল্টো দিকে দৌড় দিলে। কথাটা বলে আরভান আয়াতের মুখের দিকে তাকালো। আয়াতের চোখ দুটো অভিমানে ছলছল করছে। আরভানের চোয়াল শক্ত, কিন্তু চোখের কোণে এক অদ্ভুত দহন। আরভান তুলা দিয়ে আয়াতের পায়ের রক্ত পরিষ্কার করতে করতে বলল, মনের মধ্যে যা আছে বলে দিতে পারো আয়াত। এভাবে বোবা হয়ে থাকাটা তোমার সাজে না। আয়াত একটা ঢোক গিলে অস্পষ্ট স্বরে বলল, একজন হিংস্র পুরুষ আপনার স্ত্রীর পিছু নিয়েছিল। আপনি সেটা নিজের চোখে দেখলেন। তারপরও আপনি কিছুই করলেন না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। আপনি কি এতটাই নির্দয়? আরভান ক্ষত স্থানে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল, আমি আসার পূর্বেই তুমি জঙ্গলে ঢুকে পড়েছিলে। তোমার সেই সো কল্ড স্টকার আমার গাড়ি দেখেই ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিল। যারা কাপুরুষের মতো লুকিয়ে আক্রমণ করতে চায় তাদের আমি অন্তত সামনাসামনি আপ্যায়ন করি না। তবে তুমি যে এমন বোকামি করবে তা ভাবিনি। কথাটা বলার মাঝেই আরভান আয়াতের পায়ের বিঁধে যাওয়া কাঁটাটা এক হ্যাচকায় টান দিয়ে বের করলো। যন্ত্রণায় আয়াত আহ করে শব্দ চিৎকার দিয়ে আরভানের চুলটা খামচে ধরলো। তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো। অভিমানে বুক ফেটে যাচ্ছিল তার। সে ধরা গলায় বলল, হ্যাঁ, আমি তো বোকাই। তাহলে কেন আসলেন আমাকে বাঁচাতে? আমি আপনার কেই বা হই? আমাকে কেউ মেরে ফেললেও তো আপনার কিছুই যায় আসে না। আরভানের হাত মুহূর্তেই স্থির হয়ে গেল। তার চোখ দুটো মুহূর্তেই হিংস্র জানোয়ারের মতো লাল হয়ে উঠল। মুখ তুলে একদম আয়াতের চোখের গভীরে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলল, তোমাকে কেউ ছোঁয়ার সাহস দেখালে তাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। মনে রেখো আয়াত, তুমি কেবলই আমার। বলেই সে ব্যান্ডেজটা এত জোরে গিঁট দিল যে আয়াত ব্যথায় চোখ কুঁচকে আরভানের শার্টের কলারটা শক্ত করে চেপে ধরল। আরভান তার হাতটা আলতো করে ছাড়িয়ে দিয়ে তাকে সিটের ভেতরে সরিয়ে দিল। তারপর নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আয়াত স্তব্ধ হয়ে বসে রইল। এই আরভান বড্ড অপরিচিত, বড্ড রহস্যময়। তার এত রূপ কেন? কখনো প্রেমিক, আবার কখনো খুনে মেজাজের পাষাণ। এর মধ্যেই কোনটা আসলে আসল আরভান? গাড়ি চলতে শুরু করলে আরভান গুমোট স্বরে জিজ্ঞেস করলো, পার্টি থেকে বের হয়ে শাহরিয়ার পিছু নিয়েছিল বলেই তো এত দূর এসেছো? আয়াত জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সেখানে থেকে বের হওয়ার পর আরো ৫ জন লোক আমার পিছু নিয়েছিল। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমি ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে পথ হারিয়ে শাহরিয়ারের সামনে পড়ি। আরভান আর কোনো প্রশ্ন করলো না। সে ফোনটা বের করে কিছু একটা টাইপ করলো, কিন্তু সিগন্যাল নেই দেখে বিরক্তিতে ফোনটা ড্যাশবোর্ডে ছুঁড়ে মারলো। আসার আর জায়গা পেল না। এমন জায়গায় আসলে যেখানে ফোনের নেটওয়ার্ক পর্যন্ত পায় না। হঠাৎই গাড়িটা একটা তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আরভান বিড়বিড় করে একগাদা গালি দিয়ে গাড়ি থেকে নামলো। টায়ার পাংচার হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে সে আয়াতের দিকে তাকিয়ে বলল, আমি একটু আসছি, দেখি আশেপাশে কাউকে পাওয়া যায় কিনা। আয়াত আঁতকে উঠে আরভানের হাতটা চেপে ধরল, প্লিজ, আমার খুব ভয় করছে। আরভান এবার তৃষ্ণার্ত দৃষ্টিতে আয়াতের ভীতু মুখটার দিকে তাকালো। তার চোখের কাঠিন্য কিছুটা নরম হলো। সেই মায়াবী চোখের চাহনিতে আয়াত মুহূর্তেই কুপোকাত।
আরভান কোনো কথা না বলে নিচু হয়ে আয়াতকে পাজা কোল করে তুলে নিল। আয়াতের হাতে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দিয়ে বলল, আলোটা সামনে ধরো। আয়াত আবেশে আরভানের গলা জড়িয়ে ধরল। তার পুরো মনোযোগ তখন আরভানের ওপর। সে এতটাই আরভানের মুখের দিকে তাকিয়ে বিভোর ছিল যে ফ্ল্যাশ লাইটটা রাস্তার বদলে আরভানের মুখের ওপরে ধরে রেখেছে। আরভান বাঁকা হেসে বলল, মিসেস আরভান, আপনার হাজবেন্ড কোথাও যাচ্ছে না। তাকে পরে দেখলেও চলবে। আপাতত আলোটা সামনে ধরুন যাতে আমি রাস্তাটা দেখতে পাই। আয়াত অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে আলোটা অন্যদিকে ঘোরালো। কিছু দূর যেতেই রাস্তার পাশে বিশাল হয়ে অজগর সাপ দেখে আয়াত গগন বিদারী চিৎকার দিয়ে আরভানের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দিল। আরভান, সাপ! ও আমাদেরকে খেয়ে ফেলবে, প্লিজ পালান এখান থেকে। আরভান দীর্ঘশ্বাস ফেলে বলল, বোকা মেয়ে, গলাটা ছাড়ো। সাপ মারার আগে তুমি তো আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলবে। আয়াত গলার বাঁধন সামান্য ঢিলে করলেও মুখ তুলল না। ফিসফিস করে বলল, প্লিজ চলুন না এখান থেকে, না হয় আমাকে নিচে নামিয়ে দিন, আমি দৌড় দিব। আরভান বিড়বিড় করে বলল, স্বার্থপর মেয়ে, বলেও মুখে বলল, তুমি বড্ড জ্বালাচ্ছ আয়াত। ও ওর মতো চলে যাচ্ছে, আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। সারা রাত আমরা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবো না। আয়াত ভয় তবুও কমল না। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনি কি কোনো কিছুতেই ভয় পান না? না। আরভান সংক্ষিপ্ত উত্তর দিল। আয়াত আরভানের কাঁধে মাথা রেখে আবারও তার তীক্ষ্ণ নাক আর চোয়ালের দিকে তাকালো। ঠিক তখনই একটা ছোট্ট পরিত্যক্ত কাঠের বাড়ি নজরে পড়ল আরভানের। সেই দিকেই পা বাড়ালো আরভান। আয়াত আরভান আয়াতকে ইশারা করতেই সে কাঠের দরজায় নক করলো। কিছুক্ষণ পর ভেতর থেকে একটা বৃদ্ধা এগিয়ে এলো। আরভান তার কাছে নিজের পরিস্থিতির কথা খুলে বললে তিনি জানালেন, এই তল্লাটে নেটওয়ার্ক পাওয়া দুষ্কর। নিকটস্থ লোকালয়ে যেতেও অন্তত ৩০ মিনিট সময় লাগবে। কিন্তু এত রাতে এই জঙ্গলের রাস্তায় আয়াতকে নিয়ে যাওয়ার ঝুঁকি আরভান নিতে চাইল না। বৃদ্ধার প্রস্তাবে তারা সেই বাড়িতেই রাতটুকু কাটাতে রাজি হয়ে গেল। বৃদ্ধা তাদের ছোট্ট একটা ছিমছাম রুমে নিয়ে গেলেন। রুমটিতে একটিমাত্র সিঙ্গেল বেড। আয়াতের অন্তরাত্মা শুকিয়ে গেল। আরভানের সাথে এক ঘরে এক বিছানায়। সেই দিন জ্বরের ঘোরে ওইসব খেয়াল ছিল না, কিন্তু আজ তো সে পূর্ণ সজ্ঞানে। এইটুকু বিছানায় দুইজন শোয়া কি আদৌ সম্ভব? তার ভাবনার মাঝে বৃদ্ধা নারীটি আয়াতের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলেন, ইয়োর বয়ফ্রেন্ড ইজ টু মাচ হ্যান্ডসাম। আয়াত কিছুটা লজ্জা পেল, তবে মৃদু হেসে গর্বের সাথে জবাব দিল, হি ইজ মাই হাজবেন্ড। নারীটি মাথা নেড়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। আরভান কোথায় যেন গেল। বেশ কিছুক্ষণ হয়ে গেছে সে ঘরে নেই। আয়াত বিছানার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে যখন গভীর ভাবনায় মগ্ন, ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? আয়াত চমকে উঠে পেছনে ফিরতে গিয়ে আরভানের শক্ত শরীরের সাথে ধাক্কা খেল। তাল সামলাতে না পেরে বিছানায় ধপ করে বসে পড়ল। আরভান সেই সুযোগে আয়াতের দুই হাত বিছানায় আটকে তার উপরে ঝুঁকে এলো। আয়াত ছটফট করে বলে উঠল, কি কি করছেন, ছাড়ুন। সব সময় অসভ্যদের মতো আচরণ করবেন কেন? আর আরভান আয়াতের চোখের গভীরে দৃষ্টি নিবদ্ধ করে বলল, তখন তো অন্ধকারে খুব স্বামীকে দেখা হচ্ছিল, এখন তো আলো আছে, আমি আছি। লুক অ্যাট মি আয়াত। আয়াত চোখ খিচিয়ে বন্ধ করে তাকে ঠেলতে লাগলো। আরভান তার উত্তপ্ত আঙ্গুলগুলো আয়াতের গলার ভাঁজে স্লাইড করতে করতে ফিসফিসিয়ে করে বলল, আই এম অবসেশন টু ইয়োর নেক। ইয়োর নেক ইজ মি কমপ্লিটলি অ্যানাউন্সড আয়াত। বলেই সে আয়াতের গলার নরম বাঁকে মুখটা ডুবিয়ে দিল। আয়াত থমকে গেল আরভানের ছোট ছোট উষ্ণ চুমুর ছোঁয়ায়। তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আয়াতের এমন আড়ষ্ঠতা দেখে আরভান মুখ তুলে তাকালো। দেখলো আয়াতের চোখ বন্ধ, কিন্তু চোখের কোণ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তার বুকটা ধড়ফড় করে কাঁপছে। আরভান গম্ভীর স্বরে বলল,
এত সহজে এই ছোঁয়াকে অ্যাকসেপ্ট করে নিলে নাকি মিসেস? উথাল-পাথাল বুক নিয়ে আয়াত কোনোমতে বলল, "দেখতে চাইছি আপনি ঠিক কতদূর পর্যন্ত যেতে পারেন?" আরভান তার কথাই শব্দ করে হাসল। আয়াতের কপালে নিজের ঠোঁটটা ছুঁইয়ে দিয়ে সে পাশে ধপ করে শুয়ে পড়ল। আয়াত আরভানের মুখের দিকে তাকিয়ে রইল। আরভান সিলিং এর দিকে তাকিয়ে বলল, "যেতে তো আমি অনেক দূর পারি আয়াত। তবে বিনা অনুমতিতে সীমানা অতিক্রম করা আমি পছন্দ করি না।" কথাটা বলে আরভান উঠে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। কিছুক্ষণ পর সে কিছু খাবার আর দুটো ঔষধ নিয়ে ঘরে ঢুকলো। আয়াতের দিকে খাবার এগিয়ে দিয়ে বলল, "খাবারটা খেয়ে এই ঔষধ দুটো খেয়ে নাও। এই অবস্থায় তোমার আবার জ্বর উঠলে আমার কি হাল হবে বুঝতে পারছো নিশ্চয়ই? পার্টিতে তোমার শরীর গরম দেখেছিলাম। তাই আমি আর রিস্ক নিব না।" আরভা নিজেই খাবার তুলে আয়াতের মুখে ধরল। আয়াত একের পর এক চামচ পেয়েই যাচ্ছে। আর তার চোখ দুটো কেন যেন ছলছল করে উঠল। আজীবন অবহেলার পর এইটুকু আদর যেন তার সহ্য হচ্ছে না। কোনো রকম বাক্য ব্যয় না করেই সে খাবার খেয়ে ঔষধ খেয়ে নিল। সব ঠিকঠাক চললেও শোয়ার সময় বিপত্তিটা আবারও শুরু হলো। আরভান চোখ কুঁচকে বলল, "ভদ্রমহিলা তোমাকে যে ঢিলেঢালা পোশাকটা দিয়েছেন সেটা পরে নাও। আমার পাশে শাড়ি পরে ঘুমানো যাবে না।" আয়াত ভুরু কুঁচকে বলল, "কেন? আমার শাড়ি কি আপনাকে চুলকাচ্ছে?" আরভান বাঁকা হেসে বলল, "প্রচুর চুলকায়। মনে হয় শাড়ির প্যাচগুলো নিজের হাতে খুলি।" আয়াতের চোখ বড় বড় হয়ে গেল। সে তোতলামি করে বলল, আপনার সাথে এক বিছানায় আমি শোবো এটা ভাবলেন কি করে? আমি নিচেই ঘুমাবো।" আয়াত বালিশ নিয়ে নিচে শুতে গেলে আরভান আফসোসের সুরে বলল, "শোও, আমার কি? এটা অস্ট্রেলিয়ার জঙ্গলের ভাঙাচোরা বাড়ি। এখানে পোকামাকড়, জিন-ভূত আর মাঝে মাঝে অ্যানাকোন্ডাও আসে। ওরা মানুষকে খেয়ে ফেলে আবার চলেও যায়। আর ওদের তো জেলের ভয় নেই।" আয়াত ভুরু কুঁচকে বলল, "আমাকে কি খুব বোকা মনে হয় আপনার? আপনি আবোল-তাবোল গল্প বলবেন আর আমি বিশ্বাস করব? ঘরের মধ্যে সাপ আসবে কিভাবে?" "তুমি কেন বোকা হবে? বোকা তো হলো সাপ, ওই দেখো জানালাটা ভাঙা। ওরা ওখান দিয়েই যাতায়াত করে।" আরভান হাত দিয়ে ইশারা করলো। আয়াত জানালার দিকে তাকিয়ে দেখলো, সত্যি কাঁচ ভাঙা। ভয়ের এক শীতল স্রোত তার পিঠ দিয়ে বয়ে গেল। ভয় বাড়লেও সে মুখটা শক্ত করে বলল, "যদি অ্যানাকোন্ডা আসেও আপনি কি আমাকে বাঁচাবেন না?" আরভান ঠোঁট চেপে হাসি আটকে বলল, "পাগল হয়েছো? তোমাকে বাঁচাতে গেলে তো ও আমাকে খেয়ে ফেলবে। ওদের হজম করতে সময় লাগে। আর তার মানে পেটের ভেতরে গিয়ে আমাকে জীবিত থাকতে হবে। জাস্ট ইমাজিন করো, ওর পেটের ভেতরে আমি আর তুমি একসাথে বমি আর পিত্তরসের মধ্যে ভাসছি।" আয়াত শিউরে উঠল। ছি, চুপ করুন আপনি। আপনার মুখ থেকে কি সবসময় ডাস্টবিনের মতো জঘন্য ভাষা বের হয়? আরভান ফিসফিস করে বলল, "না, দেখে জানলে কিভাবে? না দেখে জানলে কিভাবে? চাইলে একটা লম্বা চুমু দিয়ে পরখ করে দেখতে পারো, ডাস্টবিন নাকি সুগন্ধির বাগান।" আয়াত রাগে কটমট করে নিচে শুয়ে পড়ল। আরভানও ঠোঁট কামড়ে হেসে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। বাইরে জঙ্গলের বাতাসের শব্দে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ বাইরে কিছু একটা পড়ার শব্দ হতেই আয়াত আঁতকে উঠল। সে মৃদু স্বরে ডাকল, "আরভান, আরভান, আপনি কি ঘুমিয়ে গেছেন? আচ্ছা, অ্যানাকোন্ডারা কি বিছানায় উঠতে পারে না?" আরভান কোনো সাড়া দিল না। আয়াত কুঁকড়ে গিয়ে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ জানালার পাশে খসখস শব্দ হতেই আয়াত আর এক মুহূর্তও দেরি করল না। সে ছিটকে গিয়ে বিছানায় আরভানের পাশে ফাঁকা জায়গাটা দখল করে নিল। ভয়ে আরভানের পিঠের সাথে লেপ্টে মুখ গুজে দিল। আরভানের শার্টটা খামচে ধরে চোখটা বন্ধ করে রইল। ওপাশে আরভান তখন নিজের কৌশলে সফল হয়ে অন্ধকারে নিঃশব্দে হাসছে। সে জানে এই বাঘিনীকে বেশ বশ করার জন্য একটু ভয়ের দরকারই ছিল। আলতো করে পেছন দিকে হাত বাড়িয়ে আয়াতকে নিজের সাথে আরো সেটে নিল। "আপনার ছেলে আপনার সব প্ল্যান শেষ করে দিল। জাস্ট সব শেষ।" ক্ষিপ্ত হয়ে শাহরিয়ার ঘরের ভেতরে পায়চারি করছে আর রাগে নিজের চুলগুলো মুচড়ে ধরছে।
তার চোখ দুটো তখন ব্যর্থতার আগুন। সামনের ছোফায় পায়ের ওপরে পা তুলে বসে আছে আরশাদ চৌধুরী। তার পাশে দাবার বোর্ড নিয়ে বসে আছেন বিশ্বস্ত সহযোগী মির্জা সাহেব। আরশাদ চৌধুরী দাবার গুটি গভীর মনোযোগ দিয়ে এক চাল চাললেন। চাচা যান, আমি আপনার সাথে কথা বলছি। আপনি তো বলছিলেন আয়াতকে একা পেলে আমি তাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো। তাহলে আপনার ছেলে সেখানে হঠাৎ করে কিভাবে উদয় হলো? আরশাদ চৌধুরী দাবার বোর্ডের দিকে তাকিয়ে নিস্পৃহ কণ্ঠে বললেন, তোমাকে আরভানের সামনে যেতে বারণ করেছিলাম, তারপরও তুমি নিজের বোকামিতে তার নজরেই পড়লে। শাহরিয়ার আত্মবিশ্বাসের সাথে বলল, গাড়ি দেখেই আমি ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিলাম, সে আমাকে দেখেনি। আরশাদ চৌধুরীর ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। মূর্খ ছেলে, আমার ছেলেকে এক বিন্দুও চেনার যোগ্যতা তোমার নেই। বাজ পাখির নজর যখন কোনো শিকারের উপরে পড়ে, তখন শিকার গর্তে ঢুকলেও নিস্তার পায় না। ও তোমাকে দেখলেও না দেখার ভান করেছে। একটু থেমে তিনি আবারও বলেন, আয়াতের মধ্যে এমন কি আছে শাহরিয়ার, যার জন্য বাংলাদেশ থেকে সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত হন্যে হয়ে ছুটে আসলে? শাহরিয়ার পাশের একটা চেয়ার টেনে বসে দীর্ঘশ্বাস ফেল। জানি না, ও একটা নেশার মতো। জীবনে অনেক নারী শরীর ছুঁয়েছি, কিন্তু ওকে দেখলে যে উন্মাদনা কাজ করে তার কারণ মাঝে পাইনি। আরশাদ চৌধুরী শব্দ করে হাসলেন, রূপটাই এমন, আগুনের মতো, কাছে গেলে ছাই হয়ে যেতে হয়। আজে বাজে কথা বাদ দিন, আপনি আগে বলুন আয়াতকে আমাকে এনে দিবেন কি না। আমি যদি আয়াতকে আরভানের থেকে সরাতে চাই, তবে তাকে তোমার কাছে নয়, সোজা কবরে পাঠাবো। কারণ আরভানের জেদ সামলানো সহজ নয়। এত ক্ষমতা দিয়ে কি লাভ চাচা যান, যদি নিজের ছেলের কাছ থেকে একটা মেয়েকে কেড়ে নিতে না পারে? শাহরিয়ার তাচ্ছিল্য ভরা গলায় বলল। আরশাদ চৌধুরীর চোখের দৃষ্টি মুহূর্তেই হিম শীতল হয়ে গেল। তিনি উঠে দাঁড়িয়ে শাহরিয়ারের খুব কাছে গিয়ে নিচু স্বরে বললেন, আমার ছেলেকে চেনার ক্ষমতা তোমার 7 জন্মেও হবে না। তোমার জন্য ভালো হবে কালকের মধ্যে বাংলাদেশে ফিরে যাও। না হলে কখন কি হবে তা আমি নিজেও ঠেকাতে পারবো না। একটা রহস্যময় প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। শাহরিয়ারের বিরক্তি তখন চরমে। ঠিক তখনই মির্জা সাহেব তার কৃত্রিম পা ফেলে ওপরে বোলাতে লাগলেন। শাহরিয়ার সাহেব, যার শান্ত আর নিপাট ভদ্রলোকের চেহারা দেখে আপনি তাকে সাধারণ মানুষ ভাবছেন, আসলে সে একজন ভয়ঙ্কর ধূর্ত ও কুটিল মস্তিষ্কের ব্যবসায়ী জানোয়ার। বাইরের পৃথিবীর কাছে সে একজন সাকসেসফুল বিজনেস আইকন, কিন্তু পর্দার আড়ালে সে এমন এক শিকারী যে নিজের হাত কোনোদিনও রক্তে নোংরা করে না, বরং পরিস্থিতির এমন এক জাল বোনে যেখানে তার শত্রু নিজেই নিজেদের ধ্বংস ডেকে আনে। সে কোনো মানুষকে মারতে চাইলে নিজে অস্ত্র ধরে না, বরং ক্ষুধার্ত হিংস্র বন্য প্রাণীদের ব্যবহার করে। কেন জানেন? কারণ মানুষের জন্য আইন আছে, ফাঁসির দড়ি আছে, কিন্তু পশু পাখির জন্য কোনো আদালত নেই। আমার এই পাটা দেখছেন, এটাও আরভানের সেই ঠান্ডা মাথার নিষ্ঠুরতার উপহার। মির্জা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, একটা ডিল কনফার্ম করার নাম করে ও আমাকে একটা নির্জন কুমিরের খামারে ডেকেছিল। ডিল পেপারে সই করার পর ওটা সোজাসুজি কুমিরের পালের মাঝখানে ফেলে দিয়ে খুব শান্ত গলায় বলেছিল, ডিলটা যদি আপনার কাছে এতটাই মূল্যবান হয় তবে ওটা নিয়ে আসুন, নয়তো ডিলটা বাতিল। কোটি টাকার লোকসানের ভয়ে আর আরভানের চোখের ওই সম্মোহনী ভয়ের মুখে আমি নিরুপায় হয়ে কুমিরের মুখে পা দিয়েছিলাম। উল্টো ডিলটা হয়েছিল ঠিকই, কিন্তু বিনিময়ে আমি আমার পাটা চিরতরে হারিয়েছি। এমন অনেক ব্যবসায়ী আছে যাদের সে অপছন্দ করত। তাদের সাথে ডিল করার ছলে সে কখনো গভীর সমুদ্রে হাঙরের মুখে ঠেলে দিয়েছে, তো কখনো গহীন অরণ্যে হিংস্র প্রাণীদের সামনে। দুনিয়ার চোখে সেগুলো কেবলই দুর্ঘটনা হিসাবে ফাইলে জমা হয়ে ঢিসমিস হয়ে গেছে। তাই বলছি শাহরিয়ার সাহেব, আপনার জন্য ভালো হবে ওই মেয়েকে ভুলে যাওয়া একটা সাধারণ ব্যবসায়িক ডিলের জন্য। যে মানুষ এই মাত্রার নৃশংসতা করতে পারে
তার ব্যক্তিগত পছন্দের নারীর গায়ে হাত দিলে সে আপনাকে দিয়ে কোনো পশুর ভোজ বানাবে। তা কি কল্পনা করতে পারছেন? কথাগুলো বলে মির্জা সাহেব তার কৃত্রিম পাটা টেনে টেনে ঘর থেকে বেরিয়ে গেল। শাহরিয়ার একা ঘরে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, সবগুলো কাপুরুষ। ওই আরভানকে তো আমি দেখে নেব, আর আয়াত, ওকে আমি নিয়েই যাব। ওর সাথে সংসার করা হোক বা না হোক, এক রাতের জন্য হলেও ওকে আমার শয্যার সঙ্গী আমি করবই। দেখি ওর স্বামী কত বড় জানোয়ার। ভোরের স্নিগ্ধ আলো জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়েছে। পাখিদের কলকলালিতে কঠোর কাঠের বাড়িটা মুখরিত। বাইরে বৃদ্ধা মহিলাটি হয়তো পাখিদের খাবার দিচ্ছেন আর নিজের মনেই মগ্ন হয়ে তাদের সাথে কথা বলছেন। পাখিদের কিচিরমিচির শব্দে আয়াতের ঘুম ভাঙল। গায়ের সেই লাল শাড়িটা কখন যে অবিন্যস্ত হয়ে আধখোলা হয়ে গেছে সে খেয়ালই নেই। আরভানের উদম তপ্ত শরীরে উষ্ণতা নিজের উন্মুক্ত ত্বকে অনুভব করতেই আয়াতের সারা শরীরে এক পশলা বিদ্যুৎ বয়ে গেল। আরভানের বলিষ্ঠ দুই হাত তাকে কোনো দামি সম্পদের মতো আষ্টে পৃষ্ঠে আগলে রেখেছে। নিজের এমন অবস্থা বুঝতে পেরে লজ্জায় আয়াতের কান মুখ লাল হয়ে গেল। সে আলতো করে নিজেরকে ছাড়িয়ে উঠে বসতে চাইল, কিন্তু আরভানের বাঁধনের যেন আরো শক্ত হলো। আয়াত থমকে গিয়ে ঘুমন্ত আরভানের মুখটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শান্ত স্নিগ্ধ, অথচ কি এক প্রবল আভিজাত্য আর কর্তৃত্ব সেই চেহারায় মিশে আছে, যেন এক ঘুমন্ত সিংহ যে জেগে উঠলেই প্রলয় ঘটাবে। আরভান আবারও আলতো করে আয়াতের বুকের ওপরে মাথা রাখলো। আরভানের হৃৎপিণ্ডের প্রতিটি ধুকপুকানি সে কান পেতে শুনতে চাইল। কেন যেন এই শক্ত বুকটা তাকে প্রচণ্ড টানে, এক অদ্ভুত অভয় আর নিরাপত্তার অনুভূতি দেয়, যা সে পৃথিবীর আর কারো কোথাও পায়নি। হঠাৎই নজরে পড়ল আরভানের শার্টের বোতামের ফাঁক দিয়ে বুকের বাম পাশে একটা গভীর কালো ক্ষত চিহ্ন। আয়াত কৌতূহলী হয়ে নিজের নরম আঙ্গুল দিয়ে শার্টের কাপড়টা আরেকটু সরিয়ে সেখানে হাত বোলালো। এক অজানা ব্যথায় তার মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। আয়াতের মনে হলো এই মানুষটা যেন এক বিশাল সমুদ্র। ওপরটা শান্ত নীল দেখালেও গভীরে কত যে রহস্য আর ক্ষত লুকিয়ে আছে তার ইয়ত্তা নেই। এই কয়দিনে সে বেশ বুঝতে পারছে আরভান শুধু বাইরে থেকে কঠিন আচরণ করে, কিন্তু তার ভেতরে আয়াতের প্রতি এক গভীর ও পসেসিভ ভালোবাসা আসছে, যা সে মুখ ফুটে বলতে পারে না। এই রহস্যময় আর ভয়ঙ্কর সুন্দর মানুষটাকে ভালো না বেসে থাকা কি কোনো নারীর পক্ষে সম্ভব? হয়তো না। হয়তো তাকে ভালোবাসাটা নিজের ধ্বংস ডেকে আনে, তবুও এই ধ্বংসের নেশাটাই যেন অনন্যা। আয়াত আরভানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে ফেলল। নিজের অঘোষিত আশ্রয়টা যে তার আজ নতুন করে উপলব্ধি করলো। ওপাশে বৃদ্ধা মহিলাটা হাঁটা চলার শব্দে সে সংবিত ফিরে পেল। বুঝতে পারল এবার তাদের এই নির্জন মায়া কাটিয়ে চিরচেনা কোলাহলে ফিরার পালা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে আমার হয়েই থেকো। লেখনীতে তাসনিম রিয়া খান। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।